আমাদের যে পড়াগুলো আমরা পড়াইছি ইতিপূর্বে তার মধ্যে আজকের যে টার্মটা পড়াচ্ছি সমানতা, এখান থেকে বোর্ড পরীক্ষা হওয়ার প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে আইসোমারিজম নিয়ে অনেক আলোচনা আছে এবং অনেক ভালোভাবে আলোচনা করতে হবে, ভালোভাবে শিখতে হবে। তা আমরা ডিফিনেশনটা কি বলছি, 9, 10 যখন শিখছিলেন তখন ছিল হচ্ছে এরকম যে সকল যোগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত হচ্ছে ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলা হবে, সমাণু, তাই না? এখানেও সংজ্ঞাটা প্রায় একই রকম কিন্তু একটু আলাদা হয়েছে। যে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন এবং ত্রিমাত্রিক দিক বিন্যাস ভিন্ন হওয়ার কারণে যদি কমপক্ষে একটা ভৌত বা রাসায়নিক ধর্মের মধ্যে একটা ধর্মের পার্থক্য দেখা যায় তবে তাদেরকে পরস্পরের কি বলা হবে, সমাণু। এবং এই ধর্মটাকে আমরা কি বলি, সমানতা। তা সমানতা একটা ধর্মের নাম, আর যৌগগুলোকে পরস্পরের কি বলা হবে, সমাণু। এখন লেখেন হচ্ছে সমানতা 2 প্রকার। সমানতা হচ্ছে 2 প্রকার। নাম্বার 1, এক নম্বর হচ্ছে গাঠনিক সমানতা। গাঠনিক সমানতা স্টেরিও মানে গাঠনিক সমানতা। আর 2 নম্বর হচ্ছে স্টেরিও সমানতা। স্টেরিও সমানতা একটা হচ্ছে গাঠনিক সমানতা, 2 নম্বর হচ্ছে স্টেরিও সমানতা। এখন দেখেন গাঠনিক সমানতা কি হবে আর স্টেরিও সমানতা কি হবে। গাঠনিক সমানতা আসলে দরকার নাই, পরিবর্তন হবে, আণবিক গঠন একই থাকবে কিন্তু গাঠনিক সংকেত চেঞ্জ হবে। আর স্টেরিও সমানতা হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস আলাদা হতে পারে, বুঝতে পারছেন? তাহলে এই গাঠনিক সমানতাকে আমরা আবার গাঠনিক সমানতাকে 5 ভাগে ভাগ করা হয়। গাঠনিক সমানতা হচ্ছে গাঠনিক সংকেত চেঞ্জ হবে, আণবিক সংকেত চেঞ্জ থাকবে বা গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে যদি সমানতার সৃষ্টি হয় তবে সেটা হচ্ছে গাঠনিক সমানতা। আর স্টেরিও সমানতা হচ্ছে ত্রিমাত্রিক দিক বিন্যাস ভিন্ন হবে বা আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ প্রদর্শন করবে, এ কারণে হচ্ছে যে সমানতা হবে তার নাম স্টেরিও সমানতা। স্যার গাঠনিক সমানতা লেখেন হচ্ছে গাঠনিক সমানতা, লিখে লেখেন গাঠনিক সমানতা আবার হচ্ছে 5 প্রকার। গাঠনিক সমানতা হচ্ছে কয় প্রকার বলছি আমরা, 5 প্রকার। কেমন হবে সেগুলো একটু দেখে নিই। গাঠনিক সমানতা 5 প্রকার। একটা হচ্ছে স্যার শিকল বা হচ্ছে চেইন সমানতা। শিকল বা হচ্ছে চেইন সমানতা। শিকল বা চেইন সমানতা। তারপর হচ্ছে অবস্থান সমানতা। অবস্থান সমানতা। তার নাম হচ্ছে 3 নম্বর হচ্ছে কার্যকরী মূলক সমানতা। কার্যকরী মূলক সমানতা। তারপর হচ্ছে মেটামারিজম। মেটামারিজম সমানতা। তারপর হচ্ছে টটোমারিজম। টটোমারিজম সমানতা। দেখেন শিকল বা চেইন সমানতা, তারপর হচ্ছে অবস্থান সমানতা, কার্যকরী মূলক সমানতা, মেটামারিজম, আরেকটা কি বলছি আমরা, টটোমারিজম। শিকল বা চেইন সমানতা একটা, অবস্থান সমানতা একটা, কার্যকরী মূলক সমানতা একটা, মেটামারিজম আরেকটা কি বলছি আমরা, টটোমারিজম। এই গাঠনিক সমানতা হচ্ছে 5। আমরা এখন এই 5টা আলোচনাগুলো করব এবং উদাহরণ সব বিষয়গুলো ভালো করে মাথা রাখার চেষ্টা করবেন। পরীক্ষায় এমসিকিউতে কোনটা আসবে বলা মুশকিল, সিকিউতে কোনটা আসবে বলা মুশকিল। তো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সি নাম্বারটা, কার্যকরী মূলক সমানতা বেশি আসে। মানে আমাদের প্রত্যেকটা শিখতে হবে খুব ভালো করে। আর পড়া যেটুকু পড়বেন বা যেটুকু পড়ানো হবে অল্প পড়েন, সমস্যা নেই আমার। ওইটুকু পড়ায় সুন্দর করে গুছায় পড়ে আসবেন। আগামী মঙ্গলবার দিনে টাইপ 1 টাইপ 2 উপরে এমসিকিউ পরীক্ষা হবে 50 মার্কসের। সবাই পরীক্ষা দিবেন এবং সবাই পড়ে আসে পরীক্ষা দিবেন, তাহলে নিজেকে যাচাই করতে পারবেন। 50-এ 50 মার্কসই তোলার চেষ্টা করতে হবে, তবে বুঝবো প্রিপারেশনটা ভালো হয়েছে। ঠিক আছে? শিকল বা চেইন সমানতা, অবস্থান সমানতা, কার্যকরী মূলক সমানতা, মেটামারিজম। এবার আমরা আসি হচ্ছে এই পড়াগুলোতে। প্রথমে লেখেন শিকল বা চেইন সমানতা। তাহলে শিকল বা চেইন সমানতা কি হবে একটা একটা করে আমরা শিখবো। প্রথমটা হচ্ছে 1 নম্বর হচ্ছে শিকল বা চেইন। তাহলে শিকল বা হচ্ছে চেইন সমানতা। তাহলে শিকল বা হচ্ছে চেইন সমানতা। শিকল বা চেইন সমানতা।
শিকল বা চেইন সমানতা লিখছেন? আচ্ছা ফাইন। এখন লেখেন হচ্ছে শিকল বা চেইন সমানতা লিখছেন? আচ্ছা ফাইন। লেখেন হচ্ছে কার্বন শিকলের পরিবর্তনের কারণে, কার্বন শিকলের পরিবর্তনের কারণে যে সমানতার সৃষ্টি হয়, কার্বন শিকলের পরিবর্তনের কারণে, কার্বন শিকলের পরিবর্তনের কারণে যে সমানতার সৃষ্টি হয়, কার্বন শিকলের পরিবর্তনের কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে শিকল বা হচ্ছে চেইন সমানতা বলে। কার্বন শিকলের পরিবর্তনের কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে শিকল বা হচ্ছে চেইন সমানতা বলে। তো কার্বন শিকলের পরিবর্তনের কারণে যে সমানতার সৃষ্টি হবে তাকে আমরা কি বলবো? শিকল বা কি সমানতা? চেইন। কার্বন শিকলের পরিবর্তনের কারণে যে সমানতার সৃষ্টি হবে তাকে আমরা কি বলবো? শিকল বা হচ্ছে কি সমানতা? চেইন সমানতা। ঠিক আছে, কার্বন শিকলের পরিবর্তনের কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে শিকল বা কি বলা হবে? চেইন সমানতা। কেমন হবে একটু বোঝেন ভালো করে সবাই। হ্যাঁ দেখেন CH3 বন্ধন CH2, CH2 বন্ধন CH2 বন্ড CH3। স্যার বলতে পারবেন যৌগটার নাম কি বলেন তো? এর নাম কি? পেন্টেন। শুধু পেন্টেনও বলা যাবে অথবা এন পেন্টেন বলা যাবে, তাই না? তো শুধু পেন্টেন বলছি আমরা। কার্বন কয়টা রয়েছে? 5টা। নাম কি বলছি আমরা? পেন্টেন। নাম কি বলছি আমরা? পেন্টেন। এখন কার্বন শিকলের পরিবর্তন হয়েছে, এখন পেন্টেন হচ্ছে, এই 5টা কার্বন। এখন দেখেন যদি এরকম হয় CH3 বন্ড হচ্ছে কি হবে? CH3 বন্ড CH, গালে নাম্বার আছে দেখো ফোন দিয়েছে। CH3 CH2 বন্ড CH বন্ড হচ্ছে CH3। স্যার এখানে একটা CH3 দিলাম, এই যৌগটার নাম কি হবে রে বাবা? এই যৌগটার নাম কি হবে? দেখতে পাচ্ছেন না? নাম কি হবে যৌগটা? 2-মিথাইল বিউটেন। নাম কিন্তু এখন বলতে হবে স্যার, নামকরণ শেখার পালা শেষ। সুতরাং যৌগ আসবে, আপনার নামকরণ করার চেষ্টা করবেন না, পারবেন না, তাহলে কিন্তু আপনার নিয়ে সামনে আগাবো না আমরা। হ্যাঁ এখানে রেখে যাবো, ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা এর নাম হচ্ছে কি হবে? মিথাইল। তাহলে 2-মিথাইল। বারবার প্র্যাকটিস করবেন নামকরণ গুলো। হ্যাঁ পরীক্ষা দিলে কেউ হারা যাবেন না, মানে স্ব ইচ্ছা খুব দ্রুত আসবেন পরীক্ষা দিন। আরো 2-মিথাইল কি হবে? বিউটেন। আমরা নাম বলছি 2-মিথাইল বিউটেন। হ্যাঁ স্বাভাবিকভাবে 2-মিথাইল বিউটেন হচ্ছে। এই যৌগের আণবিক, এই যৌগের আণবিক সংখ্যা, আণবিক সংখ্যা যদি বলি, আণবিক সংখ্যাটা কেমন হবে? C5H12। হিসাব করে দেখেন কার্বন 5টায় আছে, হাইড্রোজেন 12টায় আছে, আছে কি না? তো কার্বন 5টা আছে, হাইড্রোজেন কয়টা আছে বাবা? 12টা আছে। এই যৌগতাই, এই যৌগতাই, কিন্তু শিকল পরিবর্তন হয়েছে না? এই যে শিকল পরিবর্তন হয়েছে, যার ফলে এখানে কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো, মানে যৌগের নামের মধ্যে একটা পরিবর্তন দেখা যাবে। আমাদের এরকম হতে পারে CH3 কার্বন, এখানে যদি আমরা দিই CH3 দেওয়া যেতে পারে, এখানে CH3 দিলাম। স্যার এখানে CH3 দিয়েছি, নাম কি বলবো? 2,2 ডাইমিথাইল প্রোপেন, তাই না? নাম বলতে হবে 2,2 ডাইমিথাইল প্রোপেন। ডাইমিথাইল হচ্ছে প্রোপেন। আচ্ছা এই যৌগগুলো সুন্দর করে শিখতে হবে, নাম যেন ভুল না হয় কখনো। 2,2 ডাইমিথাইল প্রোপেন বলেন তো স্যার, এই যৌগগুলোর ক্ষেত্রে 2 ডাইমিথাইল যে প্রোপেন লিখেছি না, কার্বন সংখ্যা 5টা, হাইড্রোজেন সংখ্যা 12টায় আছে, কিন্তু 3টা যৌগই। সমানও তো বলবো, কিন্তু কি সমানও? শিকল সমানও। তার কার্বন শিকলের পরিবর্তনের কারণে নতুন নতুন যৌগের উদ্ভব ঘটেছে। এটাকে আমরা ক্যাটিনেশন ধর্ম বলছিলাম একটা সময়, তাই না? সেটা ক্যাটিনেশন ধর্ম হচ্ছে। বাট এখানে শিকল পরিবর্তন হওয়া যদি শুধু অ্যালকেন গ্রুপের যৌগের মধ্যে হবে তা না, আমি যে কোনো কার্যকরী মূলযুক্ত যৌগের ক্ষেত্রে বলতে পারবো কিনা, তো সেটা একটা বিষয়। কিন্তু এটা শিকল বা চেইন সমানতা। তাহলে শিকল বা চেইন সমানতা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কার্বন শিকলের পরিবর্তনের কারণে যদি নতুন নতুন যৌগের উদ্ভব ঘটে, যেখানে আণবিক সংকেত সেম থাকবে, গাঠনিক সংকেত ভিন্ন হয়, তাদেরকে পরস্পর আমরা কি বলবো? শিকল বা চেইন সমানু। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে লেখেন হচ্ছে অবস্থান সমানতা। পরের নাম লেখেন হচ্ছে অবস্থান সমানতা। অবস্থান সমানতা, অবস্থান সমানতা কি হবে? লেখেন হচ্ছে কার্যকরী মূলকের
অবস্থান পরিবর্তনের কারণে। দ্রুত হাত চালান। কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তনের কারণে যে সমানতার সৃষ্টি হয়। অবস্থান সমানতা লিখে লেখেন, কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তনের কারণে, কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তনের কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে অবস্থান সমানতা বলে। কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তনের কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে আমরা কি বলছি? অবস্থান সমানতা। কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তনের কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে অবস্থান সমানতা বলে। দেখছেন, কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তনের কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে আমরা কি বলছি? অবস্থান সমানতা। আচ্ছা দেখেন যৌগগুলো কেমন হবে। CH3 বন্ড CH2, এখানে CH2 দিলাম, ছোট যৌগ দিই কারণ বেশি বড় দিলে তো লিখতে হবে বারবার। স্যার এর নাম কি হবে? তো প্রোপানল নাকি বিউটানল? নাম কি? বিউটানল 1। পজিশন উল্লেখ না করলেও চলবে, তাই না? কার্যকরী মূলকটা কয় নাম্বার কার্বনে আছে? 1 2 3 4, ঠিক তো? আচ্ছা এখন দেখেন যদি CH3 করি, CH2 দিলাম, CH দিয়েছি, এখানে স্যার CH3 দিলাম, এখানে হচ্ছে OH দিয়েছি, নাম্বারিং করলো 1 2 3 4। এই জায়গাটার নাম কি হবে? বিউটানল 2। বিউটানল 2 বা হচ্ছে 2 বিউটানল, তাই না? বিউটানল 2 অথবা 2 বিউটানল, এই তো, অথবা বিউটান 2 অল, তাই না? আমরা আধুনিক যেটা শিখলাম সেটার নাম কি হবে? বিউটান 2 অল। তাই এরা এখন এটা এই পাশে চেঞ্জ করে দেওয়ার কোনো লাভ হবে না, হবে কি? একই নামই হবে তখন, তো নাম্বারিংটা এই দিক থেকে হবে। এই যে দুটো যৌগ লিখেছি, বলো তো স্যার এরা পরস্পরের কি সমানু, কিন্তু কি সমানু? অবস্থান সমানু। কেমন বুঝবো? যে এখানে কার্যকরী মূলক কি হয়েছে? অবস্থান চেঞ্জ হয়েছে। ছিল 1 নাম্বার, হয়ে গেছে কয় নাম্বার? 2 নাম্বার। আমরা যদি এই যৌগ না দিয়ে অন্য যৌগ দিই সেটাও কিন্তু সম্ভব হবে। যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দিয়ে দেখাতে পারবো না স্যার? দ্বিবন্ধন এক জায়গায় আছে, ধরেন এরকম যদি যৌগ লিখি আমরা, লিখতেই পারি CH3 বন্ড CH, ডাবল বন্ড CH, বন্ড CH2 বন্ড CH3। স্যারের নাম হচ্ছে কি হবে? প্রোপিন 2 অথবা হচ্ছে কি প্রোপ 2 ইন, ঠিক আছে? প্রোপ 2 ইন। এখন CH2 ডাবল বন্ড CH, বন্ড CH2, CH2 বন্ড CH3, সরি প্রোপিন পেন্টি হবে, তাই না? পেন 2 ইন। আচ্ছা এর নাম কি হবে? পেন্ট 1 ইন, পেন্ট 1 ইন, তাই না? বা পেন্ট 1। কার্যকরী মূলক পরিবর্তন হয়ে গেছে না? এই যে কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তন হয়েছে, যার কারণে এদেরকে পরস্পরের আমরা কি বলবো? কি সমানো? অবস্থান সমানো। বোঝা গেছে? কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তনের কারণে যে সমানতার সৃষ্টি হবে তাকে আমরা হচ্ছে অবস্থান সমানতা বলবো। সবগুলো কিন্তু মনে রাখা লাগবে একসাথে। পরীক্ষা যখন আসবে তখন কিন্তু একটা আসবে না, যে কোনো একটা আসবে, বাট আপনাকে মনে রাখতে হবে যে কোন সমানতার মধ্যে পড়ে। MCQ থেকে শুরু করে সব কিছু, তার মানে খুব বেশি সময় ধরে খুব ভালো করে পড়তে হবে। যেমন টাইপ 4 শেষ হয়ে গেলে টাইপ 4-এর উপর পরীক্ষা হবে, প্রত্যেকটা 3 শেষ হয়ে গেলে প্রত্যেকটা টাইপ ওয়াইজ পরীক্ষা চলমান থাকবে আমাদের অর্গানিক কেমিস্ট্রি। নভেম্বর মাস ফুল সময় পর্যন্ত আমরা ইনভেস্ট করবো এখানে খুব ভালো করে শেখার জন্য। কিন্তু দয়া করে আমার অনুরোধ একটাই, পরীক্ষা যে আছে সামনের দিন পড়ে আসবেন এবং আইসা পরীক্ষা দিবেন। পরীক্ষা আছে পড়া হয়নি আসবেন না, এই কাজটা অর্গানিক কেমিস্ট্রি করার সময় দয়া করে করবেন না। অর্গানিক কেমিস্ট্রি আপনার কাছে যখন সহজ মনে হবে, পুরো কেমিস্ট্রিটা আপনার কাছে সহজ হবে। বিশ্বাস না হলে সহজ করে দেখেন, কেমিস্ট্রি সত্যি কঠিন হবে না। আর যদি এটা কঠিন মনে হয় তাহলে পুরো কেমিস্ট্রিটাই কঠিন হবে, বুঝছেন তো? তাই যত্ন নেন। দেখেন 2টা টাইপ হয়ে গেছে, অনেকে ভালো করে বুঝছেন, খুব ভালো করে শিখেও গেছে। তাহলে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করবেন যে সঠিকভাবে আঁকাচ্ছেন কিনা, আর বারবার প্র্যাকটিস করবেন। ফাইন। তাহলে অবস্থান সমানতার বিষয়টা গেছেন, পিছনে গল্প হচ্ছে বাবা, এই কাজটা করেন না, খুবই খারাপ কাজ এটা। 3 নাম্বার লেখেন হচ্ছে কার্যকরী মূলক সমানতা। 3 নাম্বার হচ্ছে কার্যকরী মূলক সমানতা। তাহলে কার্যকরী মূলক সমানতা, কার্যকরী মূলক সমানতা। কার্যকরী মূলক সমানতা কি হবে? লেখা হচ্ছে কার্যকরী মূলকের পরিবর্তনের কারণে কার্যকরী মূলকের
কার্যকরী মূলকের পরিবর্তনের কারণে যে সমানতার সৃষ্টি হয়, কার্যকরী মূলকের পরিবর্তনের কারণে কার্যকরী মূলকের পরিবর্তনের কারণে যে সমানতার সৃষ্টি হয়, কার্যকরী মূলকের পরিবর্তনের কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে আমরা হচ্ছে কার্যকরী মূলক সমানতা বলছি। কার্যকরী মূলকের পরিবর্তনের কারণে যে সমানতার সৃষ্টি হবে তাকে আমরা কার্যকরী মূলক সমানতা বলবো। কার্যকরী মূলকের পরিবর্তন কেমন করে হবে সেটা একটু দেখে নিব। হ্যাঁ, কার্যকরী মূলকের পরিবর্তনের কারণে যে সমানতার সৃষ্টি হচ্ছে আমরা ছোট ছোট যৌগ লিখবো, উদাহরণ দেওয়ার চেষ্টা করবো। ধরুন C3H8O, আমি যে যৌগগুলো লিখছি 3-4 কার্বন বিশিষ্ট যৌগগুলো পরীক্ষা দেবে এবং যতগুলো সমানতা পড়ছি এবং পড়বো এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে আমার এই কার্যকরী মূলক সমানতা, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তাহলে এই যে C3H8O লিখছি না, অক্সিজেন রয়েছে। দেখেন কার্বন আর হাইড্রোজেন থাকলে, সেফ কার্বন হাইড্রোজেন থাকলে আমরা বুঝতাম 3টা গ্রুপের যে কোনো একটা লেখা যাবে, অ্যালকেন অ্যালকিন অথবা কি অ্যালকাইন। কোনটা লিখতাম সেটাও কিন্তু ডিসাইড করতাম কার উপর, সাধারণ সংকেতের উপর, তাই না? CnH2n+2 এই টাইপের থাকলে অ্যালকেন হতো, CnH2n থাকলে অ্যালকিন হতো, CnH2n-2 এই টাইপের থাকলে অ্যালকাইন লিখতাম। যখন অক্সিজেন আছে তখন আপনার মাথার মধ্যে অনেকগুলো বিষয় কাজ করবে। অক্সিজেন থাকলে অ্যালকোহল হতে পারে, ইথার হতে পারে, অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে। এই 4টে অ্যাটলিস্ট চিন্তা করতে পারেন। যদি কোনো জৈব অ্যাসিড তো আছে, জৈব অ্যাসিড বা এস্টার আমরা চিন্তা করব না, কারণ এখানে অক্সিজেন লাগবে 2টা। ঠিক আছে, অক্সিজেন কটা লাগবে? 2টা লাগবে। তাহলে এখন এই অক্সিজেন 2টা লাগবে, আমরা বুঝবো কি হবে, তাই তো? তাহলে C3H8O, এখন কার্বন সংখ্যা হচ্ছে কয়টা? এখানে 3টা না? তো এটাকে ভাঙলে অ্যালকোহল হতে পারে নাকি ইথার হতে পারে নাকি, এই 4টার মধ্যে যে কোনো একটা তো হবেই। কোনটা হবে বোঝাটা খুবই মুশকিল না লেখা পর্যন্ত। তার মানে কি, তুমি যদি বারবার লিখতে চেষ্টা করো, যে একবার অ্যালকোহল লিখতে চাইলে বললো না, তো অ্যালডিহাইড বানাতে চাইলে বললো না, হতে পারে না এরকম। এই জন্য আমাদের এখানে শর্টকাটের একটা টিপস আছে, সেই টিপসটা কাজে লাগিয়ে আমি সাজাতে পারবো। সেটা আমি অবশ্য পরে সুন্দর করে গুছাই লিখে দিব, সমস্যা নাই। টিপসটা হচ্ছে সাধারণ সংকেত অ্যালকেন তৈরি হয়। সাধারণ সংকেত কি? অ্যালকেন আছে কি না? 3 3 দুগুণে 6 আর 2 কত? 8, সাথে একটা অক্সিজেন আছে, ভালো করে বুঝে নিবেন, লিখে দিব, টেনশন নাই। সাধারণ সংকেত কি বলছি আমরা? অ্যালকেন, সাথে একটা অক্সিজেন আছে। যদি এরকম ধরনের হয় তাহলে ওই যৌগকে ভাঙলে অ্যালকোহল পাবো অথবা ইথার পাবো। অ্যালকোহল অথবা কি ইথার, দুটার যে কোনো একটা লেখা যাবে। অ্যালকোহল লিখলেও হবে, ইথার লিখলেও হবে, কিন্তু অ্যালডিহাইড বা কিটোন বানাতে পারবেন না। আপনি যত চেষ্টা করেন C3H8O এই সংকেত দিয়ে কখনোই অ্যালডিহাইড বা কিটোনের সংকেত লিখতে পারবেন না। কেন নয়? কার্বন সংখ্যার সাথে হাইড্রোজেন সংখ্যার সামঞ্জস্যতা আসবে না। যেমন আমি আপনার কথা মতো যদি মনে করেন যে স্যার লেখা যাবে না, আমি লিখবো, ভুল হয় হবে হোক, দেখি আমরা চেষ্টা করতে পারি। 3 কার্বন যুক্ত অ্যালডিহাইড লিখলে এর বিকল্প কি লিখতে পারবেন নাকি অ্যালডিহাইডের CHO মাঝখানে দিবেন? সেটা তো সম্ভব না। তাহলে যৌগের সংকেত কেমন করে লিখতে হয় এটা আমরা শিখে ফেলছি, তাই না? 3টা কার্বন লিখেছি, CH3 CH2 CHO। এখন বলেন তো স্যার, এখানে কার্বন 3টা ঠিক আছে, অক্সিজেন একটা ঠিক আছে, হাইড্রোজেন সংখ্যা কি স্যার ঠিক আছে? 3 আর 2 5, 1 কত? 6 আছে কটা? আপনি যদি বলতে পারেন যে হচ্ছে 8টা লাগবে, 6টা লিখছি, 2টা তো রাখেও দিছি, সমস্যা কি? বেশি তো নেইনি, তাই না? কিন্তু এই সংকেত লেখা যাবে না, কারণ আণবিক সংকেত ঠিক রাখতে হবে, রাসায়নিক সংকেত আপনাকে চিন্তা করতে হবে, বুঝছেন? তো এখন যদি আমি অ্যালকোহল বানাতে চাই, খেয়াল করে দেখবেন, অ্যালকোহল বানাতে চাই, কয় কার্বন? 3 কার্বন যুক্ত অ্যালকোহলের সংকেতটা কেমন হবে স্যার? CH3 CH2, এখানে CH2, এখানে OH দিলাম, লেখা যাবে কি যাবে না? CH3 CH2 CH2 OH, কয় কার্বন এটা? 3 কার্বন যুক্ত কি এটা? অ্যালকোহল। 3 কার্বন যুক্ত কি হবে? অ্যালকোহল। দেখেন তো স্যার, কার্বন সংখ্যা 3টা আছে না? হাইড্রোজেন একটা আছে কি না? এটা অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন একটা আছে। হাইড্রোজেন কয়টা? 8টা আছে না? তাহলে এবার সঠিক হয়েছে। এই জায়গাটার নাম কি? প্রোপানল। নাম কি? প্রোপানল, তাই না? প্রোপানল অথবা কি বলা যেতে পারে? প্রোপানল, তাই তো? এখন দেখেন এই যৌগটাকে আমরা ইথার বানাতে পারবো। ইথার কয় কার্বন যুক্ত হবে? 3, CH3 অক্সিজেন
বন্ধন CH2 বন্ধন হচ্ছে CH3। এছাড়া এরকম করে লেখা যাবে, অথবা অক্সিজেন ওদিকে সরে দিলে কার্বনের পাশে দুটা হতো, আলটিমেটলি যৌগের নাম কিন্তু সেম হতো, তাই না? আচ্ছা দেখেন তো এই যৌগের নাম কি? মিথক্সি ইথেন। নাম কি? মিথক্সি ইথেন। আচ্ছা মিথক্সি ইথেন না বলে আমি যদি হচ্ছে মিথাইল ইথার বলতাম, ছিল নাম কি? মিথক্সি ইথেন। নাম কি? তাহলে দেখেন এর নাম হচ্ছে প্রোপানল। এই যৌগটার নাম কি বলছি আমরা? মিথক্সি ইথেন। নাম কি বলছি? মিথক্সি ইথেন। তার মানে কি? মিথক্সি ইথেন মানে ইথাইল, তারপরে অথবা কি মিথাইল, তারপর ইথাইল লিখতে পারতাম কি না? মিথক্সি ইথেন বলছি। এখানে কার্বন সংখ্যা 3টাই আছে, হাইড্রোজেন সংখ্যা 6টাই আছে, অক্সিজেন সংখ্যা কয়টা আছে? 1টা আছে। তাহলে এই যৌগ আর এই যৌগের মধ্যে যে বেসিক পার্থক্যটুকু সেটা হচ্ছে এরা পরস্পরের কিন্তু গাঠনিক সংকেত, আণবিক সংকেত সেম আছে, কিন্তু কার্যকরী মূলক কি সেম আছে? খেয়াল করে দেখেন, কার্যকরী মূলক ছিল এখানে OH, এখানে কি হয়েছে? ইথার। কিন্তু আণবিক সংকেত কিন্তু সেম আছে না? আণবিক সংকেত কি আছে? সেম। আণবিক সংকেত সেম আছে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন রয়েছে। এদিকে পরস্পর আমরা কি বলবো? সমাণু। কিন্তু কোন সমাণু? কার্যকরী মূলক সমাণু। বোঝা গেছে বিষয়টা? এবার ধর্মের নাম হচ্ছে কার্যকরী মূলক সমানতা বলছি। এরকম। তাহলে আমরা এখান থেকে স্পষ্টত একটা কনসেপ্ট ক্লিয়ার হলাম যে কোন একটা যৌগে যদি অ্যালকোহল থাকে তার পরবর্তী কার্যকরী মূলক সমাণু হবে কি? ইথার। অথবা কোনো যৌগে যদি ইথার থাকে তো অবশ্যই তার কার্যকরী মূলক সমাণু হবে হচ্ছে কি? অ্যালকোহল। ওই যে লাস্ট বেঞ্চে দুজন না ভিডিও রেকর্ড করতেছি, আমি কথা বলা ঠিক না, ওই দুজনকে এক জায়গায় বসাও, কষ্ট হচ্ছে ওদের দুজনের গল্প করতে। হ্যাঁ সমস্যা না, দুজনের মধ্যে আলোচনা সমালোচনা মিটিং চলছে। হ্যাঁ ওই মিটিংটা শেষ হবে না যতক্ষণ ক্লাস শেষ না হবে। অর্থাৎ একসাথে বসুক, অন্তত 7 দিন মতো দুজন কথা বলতে পারে। আচ্ছা প্রোপানল এর নাম কি? মিথক্সি ইথেন। স্বাভাবিক। তাহলে এখন দেখেন এদিকে প্রোপানল একটা মিথক্সি ইথেন বলছে, খাইলেন সবাই? তাহলে দেখেন আমরা কি বলছি যে অ্যালকেন, কেমনে বুঝবো অ্যালকোহল হবে? আর অ্যালকোহল গ্রুপের যৌগ হলেই তার কার্যকরী মূলক সমাণু কি হবে? ইথার। ভাববেন না কিটোন বা অ্যালডিহাইডের দিকে যাবেন না, কিটোন বা অ্যালডিহাইড বানাতে পারবেন না। কার্বন সংখ্যা ঠিক থাকলেও হাইড্রোজেন সংখ্যা কিন্তু বনবে না, বুঝতে পেরেছেন? তাই 3 কার্বন হোক আর 10 কার্বন হোক, যদি কার্যকরী মূলক সমাণু লিখতে বলে তাহলে বুঝতে হবে যদি কার্বন সাধারণ সংকেত কি? অ্যালকেন বলছি, সাথে একটা অক্সিজেন আছে, তো ওই যৌগকে ভাঙলে আমরা কি পাবো? অ্যালকোহল অথবা কি? ইথার। আপনি আগে ইথার লিখতে পারেন, পরবর্তী সমাণুর নাম কি হবে? অ্যালকোহল। কার্বন সংখ্যা সেম থাকবে, হাইড্রোজেন সংখ্যাও সেম থাকবে, অক্সিজেন সংখ্যা কোনো চেঞ্জ হবে না। তো আমরা এই গ্রুপের আরেকটা যৌগ দেখতে পারি, যেমন C3 লিখলাম, স্যার H6 লিখেছি, সাথে অক্সিজেন লিখেছি। দেখেন একই রকম দেখতে, কিন্তু যদি না বোঝেন, যারা ধরেন আজকে ক্লাসে আসে নাই, তারা এই যৌগ প্র্যাকটিস করবে, পরীক্ষায় এই যৌগ আসবে, ওই এটা লিখে দিয়ে চলে আসবে, ওদিকে তাকাবি না, কারণ স্যার দেখতে তো একই রকম, সি আর সেম, খালি চেঞ্জ কোথায়? হাইড্রোজেন সংখ্যা। এখানে আছে 8টা, এখানে আছে 6টা। তাহলে এই 8টা আর 6টার কারণে যৌগের সংকেত চেঞ্জ হয়ে যাবে, বুঝলেন নাই? সাধারণ সংকেত কি বলেন তো? অ্যালকিন। সাধারণ সংকেত অ্যালকিন, আর যদি অতিরিক্ত একটা অক্সিজেন থাকে তো ওই যৌগকে ভাঙলে তুমি অ্যালডিহাইড পাবা অথবা কিটোন পাবা। কোনটা আগে লিখবা? অ্যালডিহাইড লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে অ্যালডিহাইড 3 কার্বন যুক্ত যদি হয় তাহলে সংকেত কেমন হবে? CH3 CH2 CHO নাকি? কার্বন কয়টা রে বাবা? 3টা। 3টাই আছে। হাইড্রোজেন 6টাই হয়েছে, অক্সিজেন 1টা হয়েছে না? 1টাই আছে। এই যে ওর নাম কি বলবো আমরা? কি নাম বলবো? প্রোপানল লিখতে পারেন অথবা নেল লিখতে পারেন। প্রোপানল 9 জফলা লেখে, কেউ 9 আঘাত দিয়েও লেখে, ইচ্ছা। আচ্ছা এই গ্রুপের যদি আরেকটা সমাণু লিখতে চায় তাহলে কি হবে? কিটোন হবে। অ্যালডিহাইড থাকলে কি হবে বাবা? কিটোন। তাহলে CH3 CO বন্ড CH3, ঠিক না? কিটোন হবে। এর নাম কি হবে রে বাবা? এই ডাইমিথাইল হাড্ডির বাড়ি দিয়ে তো ভাঙে দিব হাড্ডি। কি হবে? CH3 CO CH3 প্রোপান টু অন অথবা প্রোপান অন। প্রোপান টু অন লেখাই ভালো, টু অন, প্রোপান টু অন। অথবা আমরা কি করতে পারি, আর একটা প্রচলিত নাম আছে, জানা আছে কি? অ্যাসিটন। অ্যাসিটন এর নাম লাগবে কিন্তু। আর মুখের বিক্রিয়া, তমুকের বিক্রিয়া, ভাষা যখন বলবো সঙ্গে 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 লিখতে হবে। বিশাল বড় বড় দানব আকৃতির যৌগের বিক্রিয়া লাগবে না, কিন্তু ওই শাখাযুক্ত যৌগ লাগে না, ওগুলো নামকরণের জন্য লাগে। কিন্তু আমরা যখন বিক্রিয়া জগতে যাব তো ছোট ছোট যৌগ লাগবে, সরল যৌগ বেশি লাগবে। অনেকে দেখবেন এর মধ্যে থেকে অনেকে আছেন সরল যৌগের নামকরণ করতে অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ কি? আপনার গ্রুপ চেনেন নাই,
আপনি মানে ছোট ছোট হচ্ছে যে কার্বন সংখ্যা কাউন্টডাউন শিখেন নাই, ছোট ছোট নিয়মগুলো ভুলে গেছেন, সেজন্য সমস্যা হবে। দেখেন আমরা কিন্তু ইউটিউবে দেওয়ার মতো করে কোনো ভিডিও তৈরি করতেছি না, তারপরে এইটাই রাখতেছি, তাতে কে কোনভাবে নেবে অসুবিধা নাই, কিন্তু তাও যত আপনার উপকার হয়। প্রয়োজনে একটা সময় আপনাদের ব্যাচ পার হয়ে গেলে সব ডিলিট করে ফেলবো, সমস্যা নেই। আর ফেসবুকে দিলে কি হতো, ফেসবুকে লিমিটেড করে দিয়েছে, 1 মাস পরে এগুলো ভিডিওগুলো রাখবে না, সব ডিলিট করে দেয় অটো। তো যদি অটো ডিলিট করে দেয় তাহলে অনেকের মনে হচ্ছে যে নামকরণের ভিডিওটা আমার 2 মাস পরে দরকার, নভেম্বরের শেষের দিকে যে মনে হচ্ছে নামকরণ তো ভুলে গেছি, মনে পাবো। হ্যাঁ অবশ্যই রেফারেন্স তো অনেক আছে, কিন্তু আমার ক্লাসে আপনার দরকার। তাহলে ওইটা কিন্তু হুবহু আমরা এডিট সারা দিয়ে দিছি, কোনো কাটাকাটি নাই, যা এই যে গল্প করতেছি এটাও আছে, ওইরকমই আছে, এরকমই থাকবে, বোঝেন নাই? যেভাবে নেয় নিবি, কোনো সমস্যা নাই। অনলাইন ইনকাম করার ইচ্ছা নাই, দরকার নাই, এরকম চললেই চলবে। কারণ ওখানে ভিউ বাড়া লাগবে তা নয়, আপনার উপকার হলেই যথেষ্ট, জাস্ট এতটুকুই আমার কাজ, বুঝছেন তো? তাহলে পারবো তো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সব ক্লাসে দেওয়া আছে এখন পর্যন্ত হওয়া সমস্ত ক্লাসে দেওয়া আছে। গত বৃহস্পতিবারটা আজকে মনে হয় আপলোড দেওয়ার কথা এখনো করে নাই, কাজে ব্যস্ত তো, ওই জন্য হয় নাই। আচ্ছা যাই হোক, তাহলে বুঝতে পারছে সবাই? তাহলে অ্যালকোহল থাকলে ইথার পাবো, অ্যালডিহাইড থাকলে কি পাবো? কিটোন থাকবে। কোন একটা যোগে যদি কিটোন থাকে তাহলে আমরা কি পাবো? অ্যালডিহাইড পাবো, বোঝা গেছে? আচ্ছা এবার লেখেন হচ্ছে আরেকটা উদাহরণ আমরা লিখি। হ্যাঁ, অবস্থান সমানতা আরেকটা উদাহরণ লিখি, দেখি কার্যকরী মূলকের। দেখেন কার্যকরী মূলকের আরেকটা উদাহরণ লিখতে চাই। C3H6O2 দিলাম। দেন এই যৌগ আর এই যৌগের মধ্যে তেমন তো পার্থক্য নাই। পার্থক্যটা কি বলেন তো? একটা অক্সিজেন বেশি। সাধারণ সংকেত যদি অ্যালকিন হয়, সাথে 2টা অক্সিজেন থাকে, তাহলে সেই যৌগকে ভাঙলে আমরা হচ্ছে জৈব অ্যাসিড আর এস্টার পাবো। কিন কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড লিখবেন কোন টেনশন ছাড়া। লেখার পরে বনাবেন, দেখবেন বারবার গোনা লাগবে না, যার বনা তাই বনে গেছে, যার বনা তার বনে গেছে। কার্বন সংখ্যা 3টা, হাইড্রোজেন সংখ্যা 6টা, অক্সিজেন সংখ্যা 2টা। এখন এই 3 কার্বন যুক্ত যৌগকে কাজে লাগে এস্টার বানাবে। যদি কেউ বলেন আমি 3 কার্বন না, আপনি লিখে দিয়েছেন পারলাম, 4 কার্বন যুক্ত এস্টার বানাতে বলে, তাহলে তো আমরা হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। সমস্যা নাই তো, টেনশন করেন, কাঁপতে কাঁপতে লিখবেন, দেখবেন তাও ঠিক হয়েছে, বুঝলেন না? কিন্তু যদি না লেখেন তাহলে শিখবেন কেমনে, তাই না? তো সেক্ষেত্রে এস্টার বানাতে গেলে কি করবেন? CH3 ধরলেন, C+O ধরলেন, CH3 হলো মিথাইল ইথানয়েড, নাকি মিথাইল ইথানয়েড। কার্বন এখানে 1টা, 2টা, 3টা আছে, হাইড্রোজেন 6টা আছে, অক্সিজেন 2টা আছে, আছে না? এর নাম মিথাইল ইথানয়েড, আর এর নাম তো সবাই আমরা জানি প্রোপানোয়িক অ্যাসিড, তাই তো? প্রোপানোয়িক অ্যাসিড। এই ছোট ছোট যৌগের ওরাই অভিশাপ দিবে, এত করে কষ্ট করে স্যার শিখাইছে, তোরাও শিখছিস কিন্তু ভুলে গেছিস, দ্বারা বুঝলেন? এই জন্য ছোট ছোট যৌগে অন্তত নাম রাখার চেষ্টা করো, পারবো তো ইনশাল্লাহ? এখন আমরা একটা কাজ করি, 3টা লাইন বা যে কটা লিখেছি ফাইন করে লেখেন, তার কাছে নোট দেন, অথবা 1 2 3 4 লেখেন। লেখেন হচ্ছে সাধারণ সংকেত অ্যালকেন, ভাষা লিখতে পারেন, লিখে রাখেন। সাধারণ সংকেত অ্যালকেন যোগ একটি অক্সিজেন। লেখেন সাধারণ সংকেত অ্যালকেন যোগ হচ্ছে একটি অক্সিজেন। এরোদে লেখেন হচ্ছে অ্যালকোহল বা হচ্ছে ইথার। সাধারণ সংকেত অ্যালকেন যোগ হচ্ছে একটি অক্সিজেন, লিখছেন? সাধারণ সংকেত অ্যালকেন যোগ হচ্ছে একটি অক্সিজেন, এরোদে লেখেন হচ্ছে অ্যালকোহল বা হচ্ছে ইথার। তো সাধারণ সংকেত অ্যালকেন যোগ হচ্ছে একটি অক্সিজেন, এরোদে লেখেন হচ্ছে অ্যালকোহল বা হচ্ছে ইথার। অ্যালকোহলও পেতে পারেন, ইথারও পেতে পারেন। অ্যালকোহল অবলিক দিয়ে ইথার লেখেন, লিখছেন? লেখা শেষ? তাহলে সাধারণ সংকেত অ্যালকেন, সাথে একটা অক্সিজেন আছে, এর যৌগ হবে কি? অ্যালকোহল অথবা কি বলছি? ইথার। আবার 2 নাম্বার লেখেন, পরেরটাতে লেখেন হচ্ছে, এটা হয়ে গেল। 2 নাম্বার লেখেন সাধারণ সংকেত অ্যালকিন। সাধারণ সংকেত অ্যালকিন যোগ হচ্ছে একটি অক্সিজেন। সাধারণ সংকেত অ্যালকিন যোগ হচ্ছে একটি অক্সিজেন, যোগটি হবে কি? অ্যালডিহাইড বা কিটোন। যোগটা কি হবে? অ্যালডিহাইড বা হচ্ছে কিটোন। অ্যালকিন যোগ হচ্ছে একটি অক্সিজেন, যোগটা হবে হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন। তারপরে যোগে আসেন হচ্ছে ওই একই রকম, সাধারণ সংকেত অ্যালকিন যোগ 2টি অক্সিজেন। সাধারণ সংকেত হচ্ছে অ্যালকিন যোগ হচ্ছে 2টি অক্সিজেন, যোগটা কি হবে? জৈব অ্যাসিড বা হচ্ছে এস্টার। সাধারণ সংকেত অ্যালকিন যোগ 2টা অক্সিজেন, যোগটি হবে হচ্ছে অ্যালডিহাইড বা জৈব অ্যাসিড বা হচ্ছে এস্টার, বুঝছেন তো? তাহলে অ্যালকোহল পেলে ইথার পাবো, ইথার থাকলে অ্যালকোহল পাবো, অ্যালডিহাইড থাকলে কিটোন পাবো, কিটোন থাকলে অ্যালডিহাইড পাবো, জৈব অ্যাসিড থাকলে এস্টার পাবো, এস্টার থাকলে কি পাবো? জৈব অ্যাসিড পাবো। কথা কি বুঝতে পেরেছি? কারো কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা থাকার কথা না, এবং খুব ভালো করে পারবো ইনশাল্লাহ। কার্যকরী মূলক সমানতা শেষ।
এবার লেখেন মেটামারিজম। মেটামারিজম মিনিমাম 3টে ক্লাস লাগবে আমাদের সমানতা, আরো আলোচনা আছে অনেক। মেটামারিজম, তাহলে মেটামারিজম লেখেন। মেটামারিজম লেখেন হচ্ছে কার্যকরী মূলকের উভয় পাশের, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার পার্থক্যের কারণে, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার পার্থক্যের কারণে মেটামারিজম। আচ্ছা, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার পার্থক্যের কারণে লিখছেন। কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার পার্থক্যের কারণে যে সমানতার সৃষ্টি হয়, উভয় পাশে কার্বন সংখ্যার পার্থক্যের কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে মেটামারিজম বলে। কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার পার্থক্যের কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে কি বলা হবে? মেটামারিজম বলে। কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার পার্থক্যের কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে আমরা কি বলছি? মেটামারিজম। ঠিক আছে, তাহলে লেখেন কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার পার্থক্যের কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে কি বলা হবে? মেটামারিজম। কেমন হবে একটু দেখে নিব সান। হ্যাঁ, দেখেন CH3 বন্ড হচ্ছে অক্সিজেন, CH2 কার্বন অক্সিজেন, এখানে CH2 বন্ড CH3। দেখেন তো কার্যকরী মূলকের এক পাশে কার্বন সংখ্যা কয়টা? একটা। আরেক পাশে কয়টা? তিনটা, তাই নাকি? ও নিজে তো কার্যকরী মূলক, এইটাই এই কার্যকরী মূলকটাই দুপাশে ডিভাইডেড করে দিচ্ছে। এক পাশে আছে একটা আর এক পাশে আছে কয়টা? তিনটা। ঠিক তো? এখন দেখেন এই যোগটার নাম তো নিঃসন্দেহে বলতে পারবো না স্যার? তারা তো যাবে, নাম কি হবে? পেন্টান 2 ফাইন। এবার দেখেন, বা পেন্টানন 2 বললেও হবে। CH3 CH2 বন্ড, এখানে দিলাম CO বন্ড হচ্ছে CH2 বন্ড হচ্ছে CH3। দেখেন তো স্যার, এই কার্যকরী মূলকের এই পাশে কার্বন সংখ্যা 2টা, ওই পাশে কার্বন সংখ্যা কয়টা? 2টা। কার্যকরী মূলকের দুপাশে কার্বন সংখ্যা আছে না নাই? আছে। তো এই পাশে 2টা আছে, ওই পাশে কয়টা আছে? 2টা আছে। কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা পার্থক্য রয়েছে, এই পার্থক্যের কারণে যে সমানতার সৃষ্টি হবে তাকে আমরা কি বলছি? মেটামারিজম। কি বলা হবে? মেটামারিজম। কথা কি বুঝতে পেরেছি? এই পাশে কার্বন সংখ্যা 2টা, ওই পাশে কার্বন সংখ্যা কয়টা আছে? 2টা। কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা পার্থক্য রয়েছে জন্য এদেরকে আমরা কি বলছি? মেটামারিজম। আচ্ছা, এখন অন্যভাবে লেখার সুযোগ নেই। এখন প্রশ্ন হতে পারে, এদেরকে অবস্থান সমানতা বলতে পারবো কি? হ্যাঁ, অবশ্যই অবস্থান সমানতা বলা যাবে, কারণ কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়েছে না। অবস্থান সমানতার আরেকটা বিশেষ রূপ নাম বলতে পারি কি? মেটামারিজম। কিন্তু মেটামারিজম সকল শ্রেণীর যৌগের জন্য হবে না। অ্যালকোহলের জন্য মেটামারিজম হয় না, কারণ অ্যালকোহল দুই পাশেই কার্বন সংখ্যাকে পার্থক্য করতে পারবে। যে সমস্ত কার্যকরী মূলক মাঝখানে থাকবে, যেমন দ্বিবন্ধন, ত্রিবন্ধন, তারপরে কিটোন, ইথার, এই তো লিমিটেড, আর নাই। জৈব অ্যাসিড বা অ্যালডিহাইডের জন্য কি সম্ভব? সম্ভব না। তার মানে এটাকে অবস্থান সমানতারই আরেকটা পার্ট বলতে পারেন, কিন্তু স্পেশালি যাদের হচ্ছে দ্বিযুজি কার্যকরী মূলক বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, যাদেরকে আমরা মাঝখানে নিয়ে সরাতে পারবো, তাদের ক্ষেত্রেই হচ্ছে আমার এই অবস্থান সমানতার পরিবর্তে আমরা একটা নাম বলতে পারি কি? মেটামারিজম। কথা কি বুঝতে পেরেছেন? নাম বলতে পারি কি? মেটামারিজম। আচ্ছা, এবার আসি তাহলে এটা নিয়ে আলোচনা করার খুব বেশি মনে হয় না কষ্ট হবে কি? আচ্ছা, এবার লাগেন টটোমারিজম। টটোমারিজমটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এবার লাগেন হচ্ছে টটোমারিজম। টটোমারিজম। আচ্ছা, লেখেন হচ্ছে টটোমারিজম কি? লেখেন এটি বিশেষ ধরনের কার্যকরী মূলক সমানতা। এটি বিশেষ ধরনের কার্যকরী মূলক সমানতা। এটি বিশেষ ধরনের কার্যকরী মূলক সমানতা। এটা সচল এবং হচ্ছে গতিশীল। তাহলে এটা হচ্ছে সচল এবং হচ্ছে গতিশীল। বিশেষ ধরনের কার্যকরী মূলক সমানতা, সচল এবং হচ্ছে গতিশীল। আচ্ছা, পতনশীল বলা যেতে পারতো,
মেটামারিজম কেমন হবে? বিশেষ ধরনের কার্যকরী মূল সমানতা, অর্থাৎ এক ধরনের কার্যকরী মূল থেকে আপনি অন্য একটা কার্যকরী মূলকে কনভার্ট হয়ে যাবে। বুঝেন নাই? তাহলে এটা একটু বোঝা লাগবে। ভাষা যাই লিখি না কেন মূল থিমটা বুঝতে হবে। মানে এক শ্রেণীর কার্যকরী মূলক আছে, নিয়ম বহির্ভূত আপনি কোনো কিছু হবে না, নতুন একটা কার্যকরী মূলকে রূপান্তরিত হবে। এবং কারা করবে, কিভাবে হবে, সেটা আমরা নিয়ে আলোচনা করতে পারি। এই টটোমারিজম সকল শ্রেণীর যোগের জন্য হয় না, শুধুমাত্র এই টটোমারিজমের শর্ত যদি দেখি, টটোমারিজমের শর্ত লিখতে পারো। শর্ত হচ্ছে 1 নাম্বার হচ্ছে কার্বনিল গ্রুপ যুক্ত যৌগের ক্ষেত্রে হবে, গ্রুপ যুক্ত যৌগ হতে হবে। এটা একটা প্রথম শর্ত। সকল শ্রেণীর যৌগের জন্য আমরা কিন্তু পাবো না। তাহলে প্রথম কথা হচ্ছে কার্বনিল গ্রুপ যুক্ত যৌগ হতে হবে। যে যৌগের মধ্যে সিও মূলক আছে তাদের জন্য টটোমারিজম হবে। সেটা কারা হবে? অ্যালডিহাইড এবং কিটোন। জৈব অ্যাসিডের মধ্যে সিও থাকবে, পাশে ওএইচ আছে, বুঝেন নাই? তাই জৈব অ্যাসিড না, কার্বনিল গ্রুপ যুক্ত যৌগ বলতে আমরা অ্যালডিহাইড আর একটা কি বুঝি, কিটোন বুঝি। অ্যালডিহাইড কিটোনের মধ্যে এইটা হতে পারে। আর অ্যালডিহাইড বা কিটোন থাকলে হবে সাথে, ঠিক আছে, কিন্তু হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনে sp3 সংকরায়ন হলে, জি স্যার, সংকরায়ন হতে হবে। তাহলে আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনে sp3 সংকরায়ন হতে হবে। এখন আমরা আলফা হাইড্রোজেন তো বুঝি না, বুঝি কি? অনেকে হয়তো বুঝতে পারেন, যদি কেউ আগে করে থাকেন ঠিক আছে, কিন্তু আলফা কার্বন থাকলে আলফা হাইড্রোজেন পাবো। আর আলফা কার্বন কোনটা হবে? একদম সিম্পল একটা বিষয়, দেখেন CH3, ধরেন আমি দিলাম হচ্ছে CO, বন্ড হচ্ছে CH3। এটা কি কিটোন গ্রুপের যৌগ না? কিটোন গ্রুপের যৌগটার নাম কি? নন বা প্রোপান টু অন, তাই তো, প্রোপানন টু। এটা হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্যকরী মূলক ধরেন এই কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো আলফা কার্বন। এই কার্যকরী মূলক ধরেন এর সাথে যুক্ত আছে, তাহলে এটা কি হবে? আলফা কার্বন। এরপরে বিটা, তারপরে গামা, তারপরে ডেল্টা, তারপরে সাই, তারপরে পাই, তারপরে নাই। ওকে, আচ্ছা, তাহলে আলফা, তারপরে কি বলছি আমরা? এই পাশে আলফা। বোঝেন নেই? কার্যকরী মূলক কোনটা? এই কি সিওটা কি কার্যকরী মূলক না? কার্যকরী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বনটাই হচ্ছে আলফা, যার সাথে যুক্ত হবে সে আলফা। তার পাশে কার্বনটা কি? বিটা, তারপরে গামা, তারপরে ডেল্টা, এরকম। আমরা আলফা বিটা পর্যন্ত হলেই চলে, বুঝছেন? আবারও বলছি, কার্যকরী মূলক এটা যুক্ত আছে ধরেন এর সাথে, তাহলে এটা কি? কার্যকরী মূলক এটা যুক্ত আছে ধরেন এর সাথে, তাহলে কি? আলফা না? মানে কার্যকরী মূলকের পাশের কার্বনটাই হচ্ছে আলফা। পাশের কার্বন মানে যার সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে দেখবেন যে কার্বনের সাথে যুক্ত আছে ওইটাই কি হবে? আলফা। কিন্তু যখন কিটোন হবে বা হচ্ছে অ্যালডিহাইড হবে বা জৈব অ্যাসিড হবে, তো ওই সিটা বাদ দিয়ে পাশের কার্বনটাকে কি বলবো? আলফা। তাহলে এই আলফা কার্বনে হাইড্রোজেন আছে না নাই? আছে। কয়টা হাইড্রোজেন? এই আলফা কার্বনে কয়টা? 3টা। তো আলফা কার্বন হওয়া লাগবে, সে আলফা কার্বনে হাইড্রোজেন থাকা লাগবে। এবং শুধু তাই নয়, ওই কার্বনটাকে কি হাইব্রিডাইজেশন হওয়া লাগবে? sp3। বলেন তো স্যার, এই কার্বনটা কি sp3 হাইব্রিডাইজেশন নয়? এই কার্বনটা কি? sp3। sp3 কি ওকে আমাদের আসে বলে দিয়েছে? বলে না দিলেও ইঙ্গিত দিয়েছে, তাই না? কেমন করে? তার চারপাশে হাতগুলো একক বন্ধন, যত সিঙ্গেল বন্ড আছে সবগুলোই সিগমা, তার মানে কার্বন 4টা সিগমা বন্ধন তৈরি করেছে, সো sp3 হয়েছে, তাই না? আমরা বোঝার একটা টেকনিক শিখেছিলাম টাইপ 1 এর মধ্যে, মনে পড়ে? যে হচ্ছে যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হচ্ছে, দ্বিবন্ধন থাকলে একটা পাই, ত্রিবন্ধন থাকলে 2টা পাই। আর পাই হচ্ছে অসংকরিত, যারা হাইব্রিড অংশগ্রহণ করে নাই, মনে পড়ে? ও ধরনের কোশ্চেন কিন্তু নেক্সট ক্লাসে পরীক্ষা আমরা এমসিকিউতে দিব, যে কোন কার্বনে কি হাইব্রিডাইজেশন আছে, কার চরিত্র কেমন হবে, বন্ধন কোণ কত হবে, আকৃতি কেমন হবে, সব থাকবে ইনশাআল্লাহ। এখন এখানে যে ঘটনা ঘটেছে, এই আলফা কার্বন যুক্ত যদি হাইড্রোজেন থাকে, সেটা যদি sp3 হয়, তাহলে এখানে যেটা হবে আমরা উভমুখে যেটা চিহ্ন দিতে পারি। যার পরে এখানে যে ঘটনা ঘটবে, যে কোনো একটা আলফা কার্বন থেকে যে একটা হাইড্রোজেন অক্সিজেন টেনে নেবে, কেমন হবে? একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দিবেন। আমি এখানে রিপিট করছি, CH2 দিলাম এখন, ঠিক আছে? একটা হাইড্রোজেন উপরে লাগাই দিয়েছি উপর দিকে, মানে বোঝানোর সুবিধার জন্য, আপনারা কাটাকাটি করেন না, বোঝেন। আচ্ছা, এখন এই অক্সিজেনের কি করবে? এই বন্ধন যে ইলেকট্রনটা 2 কার্বনের মাঝখানে আসবে। কেন আসবে? এমনি আসবে না। অক্সিজেন কি করবে? এই পাশ থেকে
হাইড্রোজেনকে আকর্ষণ করবে, বুঝেন, হাইড্রোজেনকে আকর্ষণ করতেছে, কার? অক্সিজেন নেগেটিভ, হাইড্রোজেন পজিটিভ। অক্সিজেন হাইড্রোজেনকে আকর্ষণ করতেছে। হাইড্রোজেন যখন ওদিকে চলে আসবে তখন অক্সিজেনের হাত বেশি হবে না, তখন এই বন্ধন জোড় ইলেকট্রনটা কার্বনের মাঝখানে চলে আসবে। তো আসার পরে কি ঘটনা হচ্ছে দেখেন তো একটু, CH3 হচ্ছে, তাই তো? এ পাশে কিছুই হবে না, কিন্তু একটা বন্ধন দিলাম, কার্বনের সাথে অক্সিজেন কয় বন্ধন ছিল? 2 বন্ধন। এখন কয়টা আছে? একটা। কিন্তু অক্সিজেনের হাত তো ফাঁকা হলো, হলো কি না? কিন্তু ওইটা কার সাথে যুক্ত হয়েছে? হাইড্রোজেন। তাহলে অক্সিজেনের কোনো সমস্যা হয়েছে? একটা বন্ধন এখানে ছিল, আর এই বন্ধন জোড় ইলেকট্রন টেনে আসছে, এখানে CH2 হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে CH2 হয়েছে না? তাহলে দেখেন এখানে এই বন্ধনটা অক্সিজেন হাইড্রোজেন ইলেকট্রনটা টেনে নিচ্ছে, ফলে বন্ধন জোড় ইলেকট্রন কি হচ্ছে? 2 কার্বনের মাঝামাঝি আসতেছে, এখানে একটা নতুন বন্ধন তৈরি হয়েছে। স্যার এটা হচ্ছে কিটোন গঠন, এর নাম কি? কিটো গঠন বলতে পারি। আর কি বলবো? কিটো গঠন। কিটোন গঠন হওয়ার কারণে এটা কি হবে? কিটোন গঠন হওয়ার কারণে নাম কি? কিটো গঠন। কিটো গঠন। স্যার ওইটা যে হয়েছে ওই জায়গাটার নাম কি বলেন তো? ওই জায়গাটার নাম কি? নাম কি ওটা? হাইড্রোক্সিজেন। যৌগটার নাম কি? ওমর খোদা, কি হলো? এই পিছনে সেন্টার চেঞ্জ হয়ে গেছে, ঝিঝির করতেছে, ভালো করে দেখ। নাম কি এটা? প্রোব 1 ইনটু অল। এই প্রোব 1 ইনটু অল। ইনার কি আছে? অল আছে না? ইনার অল মানে কি? ইন যোগ অল কি হবে? ইনল। এর নাম হচ্ছে ইনল গঠন। এই কিটনটাকে আমরা কিটো গঠন বলি, আর ওইটা যে তৈরি হলো এটার নাম কি? ইনল গঠন। দেন কার্যকরী মূলক ছিল কিটোন, হয়ে গেল কি? শুধু অ্যালকোহল না, হয়ে গেছে কি? ইনল। মানে অ্যালকোহলও আছে, অ্যালকিনও আছে, দুইটা কার্যকরী মূলক হয়ে গেছে। এই ধরনের যদি কোনো মানে সমানতা পেয়ে হবে না, কার জন্য হবে বলে দিছি। অ্যালডিহাইড হতে পারে, আর কার হতে পারে? কিটোনের হতে পারে। তাও যদি বলি স্যার ফর্মালডিহাইডের কি হবে? দেখেন তো, এই CH2 ফর্মালডিহাইডের ক্ষেত্রে কি সম্ভব? তার আর আলফা কার্বনই নাই, তাহলে আলফা হাইড্রোজেনও নাই, তো এই টেনশনেও নাই। আছে কি? আছে। এইটাকে আমরা বলি হচ্ছে কিটো ইনল টটোমারিজম। কি বলা হয়? কিটো ইনল টটোমারিজম। এই ইনল কেন হয়েছে বুঝতে পারছি কি আমরা? টটোমারিজম নাম হচ্ছে কিটো ইনল টটোমারিজম। কি হবে? কিটো ইনল টটোমারিজম। কিটোন আছে, আর ইনল মানে কি? ইন এবং অল, এর নাম কি হলো? ইনল। কিটো ইনল টটোমারিজম হয়েছে। ঠিক অ্যালডিহাইডের ক্ষেত্রে এরকম হবে, সেম সেম। এখন যদি বলেন স্যার আমি এই হাইড্রোজেন কার্বন থেকে হাইড্রোজেন দিব না, আমি এখান থেকে দিব, আপনার ইচ্ছা, দু পাশ থেকে যাবে না, যে কোনো এক পাশ থেকে যাবে। এ পাশে দেওয়ার ও পাশে দেওয়ার যখন নাম কি চেঞ্জ হতো? একই হতো, তাই নাকি? এর নাম হচ্ছে কিটো ইনল টটোমারিজম। আর অ্যালডিহাইড হতো তাহলে অ্যালড ইনল টটোমারিজম। অ্যালডিহাইডে অ্যালড হবে, অ্যালড ইনল কি? টটোমারিজম। কিন্তু মনে রাখবেন কিটো ইনল টটোমারিজমটা অ্যালড ইনল টটোমারিজমের সাথে বেশি স্থায়ী, মানে এর স্থায়িত্ব কি? বেশি। বুঝতে পেরেছেন? তাহলে কিটো ইনল টটোমারিজমটা অ্যালড ইনল টটোমারিজমের চাইতে কি হবে? বেশি স্থায়ী হবে। মাথায় রাখবেন, তার মানে এটা আমরা বেশি গুরুত্ব সহকারে দেব। এবং এই উদাহরণটা পরীক্ষায় আসে, এই উদাহরণটা আমাদের এমসিকিউতে বেশি আসে। একটা প্রোব থেকে এই যে এই যোগটা মানে হচ্ছে প্রোব 1 ইনটু অল, অর্থাৎ ইনল। তোলা কি বলছি আমরা? তো শর্ত দুইটা মনে থাকবে তো, কার্বনিল গ্রুপ হওয়া লাগবে এবং sp3 কার্বন যুক্ত আলফা কার্বন থাকবে। বোঝা গেছে?